আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে আমি সপ্তম শ্রেণী বিজ্ঞান বইয়ের তোমার ষষ্ঠ অধ্যায়ে যে তোমার অধ্যায়টা আছে, ষষ্ঠ অধ্যায়ে নাম হচ্ছে তোমার পদার্থের গঠন। তো এই পর্বে আমরা এই অধ্যায়ের তোমার মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা এই অধ্যায়গুলোকে কিছু পর্বে বিভক্ত করেছি। প্রত্যেকটা বিষয় আমরা পর্বগুলোতে খুব ভালোভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের পাশে থাকবে এবং মনোযোগের সাথে ভিডিওগুলো দেখবে। তো চলো আমরা অধ্যায়টা শুরু করি। তো আমাদের অধ্যায়ের নাম হলো পদার্থের গঠন। তো পদার্থের গঠন এই কথাটা যখন আসে, সেটা জিনিসটা আসলে কি? পদার্থের গঠন। পদার্থের গঠন। এখন আমি পদার্থের গঠন থেকে পদার্থ কথাটাকে আমি ব্যানিশ করে দিই। তারপর যে কথাটা এখানে থেকে যায় সেটা হলো গঠন। গঠন বলতে আমরা সাধারণ অর্থে যা বুঝি, এক কথায় একটা জিনিসের আকৃতি, আকার কেমন হয়, এই জিনিসটা আমরা সাধারণ অর্থে গঠন বুঝি। যেমন আমি একটা সাইকেলের কথা যদি বলি, তোমাকে যদি বলি একটা সাইকেলের গঠন, তাহলে তুমি কি বলবা? যে একটা সাইকেলের প্যাডেল থাকে, চাকা থাকে, রিং থাকে, স্পোক থাকে, সিট থাকে। আর কি তুমি ওই সাইকেলের একটা ডিটেলস, তোমার একটা গঠন বা আকৃতি তুমি বলবো আমাকে, ঠিক আছে? তো এরকমই পদার্থের গঠন, অর্থাৎ কোনো একটা জিনিস যেটাকে বলা হয় পদার্থ। তো আমরা এই অধ্যায়টায় ওই পদার্থের গঠন, আকার আকৃতি কেমন, কিভাবে হয়, ওর মধ্যে কিছু থাকে কি না, দেখতে কেমন, এই সম্পর্কে বিস্তারিত জানব। তো এর আগে আমাদের জানতে হবে, আসলে আমরা জানতেছি পদার্থের গঠন, কিন্তু এখন আমরা জানতে পারিনি যে আসলে পদার্থ কী। আগে আমাদের জানতে হবে পদার্থ কী। তো এখন আমাদের প্রথম যে কাজ করতে হবে, সেটা আমাদের প্রথম জিনিসটা, সেটা হলো পদার্থ। আমাদের জানতে হবে পদার্থ। এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো পদার্থ। তো চলো আমরা এখন পদার্থ শিখি। ধরো আমি তোমাকে বললাম এই একটা বাক্স, ঠিক আছে? এই একটা বাক্স। এই বাক্সটা এই ধরো নিচে মেঝেতে, ধরো আমি একটু অন্য কালার দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তো তাহলে ভালোভাবে বুঝবা। ধরো বাই এনি চান্স আমি কী করলাম, তোমার একটা মেঝে, তোমরা ধরে নিও ভাই, এখানে তো মেঝে 3D ভাবে আঁকা সম্ভব না, ধরে নেবা। ধরো এই একটা মেঝে, ঠিক আছে? এইটা একটা মেঝে, মানে মেঝের, এখন আমি বোঝালাম এটা আর কি, নিচে একটা মেঝে। এই মেঝের উপরেই তোমার বাসাতে মেঝের উপরে আমি একটা বাক্স রাখলাম। এই একটা বাক্স রাখলাম, এই বাক্সটা তোমার এই মেঝের উপরে আছে, ধরে নাও। এখন এই বক্সটা তোমার এই মেঝের এতটুকু জায়গা সে নিজের করে নিল, মানে এতটুকু জায়গার উপরে সে অবস্থান করতেছে। এবং বাক্সটা দেখতে ধরো তোমার চতুর্ভুজ আকৃতির, ঠিক আছে? এবং এই বাক্সটা ধরো 50 কেজি ওজন আছে, ধরো 50 কেজি ওজন আছে। তাহলে এখান থেকে আমি কী পাইতেছি? এর একটা ওজন আছে, এটা দেখতে চতুর্ভুজের আকৃতির, এবং এ একটা জায়গা দখল করে আছে। এবং এই যে বাক্সটা, এই বাক্সটা তোমার এই যে তোমার নিচে যে তলটা, মেঝের যে তল, এই তলে একটা চাপ সৃষ্টি করে রেখেছে। এই বলটা একটা চাপ সৃষ্টি করছে না, যখন মেঝেতে রয়েছে। আমরা নিউটনের ল পড়ছি না, যে যখন মানে তোমার প্রত্যেকটি প্রতিক্রিয়া বল আছে, তাহলে এই যে তোমার বাক্সটা সে মেঝেতে কি করতেছে? একটা চাপ সৃষ্টি করে রাখতেছে। তো এখান থেকে আমি কি বলতে পারতেছি যে এই বস্তুটা কি করতেছে? এই বস্তুটার একটা ওজন আছে। ফার্স্ট অফ অল আমি বলতে পারতেছি, দাঁড়াও পয়েন্টগুলো আমি এখানে লিখতেছি। এই বস্তুটার ওজন আছে, বস্তুটার একটা ওজন আছে। ভাইয়া বোঝো আগে, এই বস্তুটার আমি ওজন পাইতেছি, এবং এই বস্তুটার একটা নির্দিষ্ট আকৃতি আছে। ভাইয়া বোঝো আগে, এই বস্তুটার একটি নির্দিষ্ট আকৃতি আছে, এবং এ কী করতেছে? এতটুকু জায়গা সে দখল করে। এখন আমরা ছোটোবেলায় পড়েছি যে কোনো পদার্থ যতটুকু জায়গা দখল করে বা যতটুকু জায়গা জুড়ে সে আর কি অবস্থান করে, তার ওই সম্পূর্ণ জায়গাটুকে বলা হয় ওই পদার্থের বা বস্তুর আয়তন।
তো আমি কি বলতে পারতেছি ভাই, আমি নিপটে উঠিনি, ঠিক আছে। আমি বলতে পারতেছি যে এই যে বাক্সটা, সে একটা নির্দিষ্ট আয়তন তার আছে আর কি, সে নির্দিষ্ট একটা জায়গা দখল করছে। এই কারণে আমি বলতে পারি এই পদার্থ মানে এই বস্তুটার আয়তন আছে। এটা যে পদার্থ আমরা জানি না, বললাম একটা বস্তুর, তার মানে বলতে পারি এর আয়তন আছে। আগে বোঝো, এর আয়তন পাইতেছি আমরা, আয়তন আছে, এর একটা আয়তনও আছে, এবং আয়তন আছে, নির্দিষ্ট জায়গা দখল করে। এবং আমি কি বলতেছিলাম যে সে নিচের দিকে একটা বল, তোমার নিচের দিকে একটা ধাক্কা মারে এবং তলও তাকে একটা ধাক্কা বল দেয়। তার মানে বলতে পারি এর একটা বল প্রদানে মানে মানে বল যে আছে না, সেটা বাধা প্রদানের ক্ষমতা আছে, মানে বাধা প্রদানের ক্ষমতা আছে। এই যে বাধা প্রদানের ক্ষমতা আছে, ঠিক আছে। মানে নিজের বাধা প্রদানের ক্ষমতা আছে, বাধা প্রদানের ক্ষমতা আছে। এই টোটাল মানে এই কয়টা জিনিস আমরা দেখতে পাইতেছি। এখন আমরা তো পড়তেছি ভাইয়া পদার্থ, যে পদার্থ আসলে কি, তাহলে তুমি বলবা যে ভাই তাহলে এগুলো কেন পড়তেছি। আমরা ধরলাম এই বস্তুটার মধ্যে এই গুণগুলো আছে। এখন আমি এই জিনিসটাকে আসলে পদার্থ বলতে পারি কি না, দেখো আমরা কিভাবে পদার্থের সংজ্ঞা দেব। তুমি পদার্থের সংজ্ঞা এভাবে দেবা, আমি তোমাদের বলতেছি একটা সিক্রেট, এই গুণগুলো যাদের মধ্যে থাকে তাদেরকে পদার্থ বলে। এখন তুমি আবার এই জিনিসটা দেখে বলো তো ভাইয়া, এখান থেকে তুমি কি পদার্থের ডেফিনিশনটা দিতে পারবা না, পদার্থের সংজ্ঞা এগুলো থেকে দেওয়া যায় না যে পদার্থ কি বা পদার্থ কাকে বলে। তাহলে কীভাবে দেবা, লিখবা যার ওজন আছে, যার ওজন আছে, যার ওজন আছে, আকৃতি আছে বা নির্দিষ্ট আকার আকৃতি আছে, এই যে নির্দিষ্ট আকৃতি আছে, আয়তন আছে, আয়তন আছে। তারপর আচ্ছা ভাইয়া, এই যে তোমার আকৃতিটা না, এই আকৃতির কথাটা এখান থেকে ব্যানিশ করে দাও। কেন, আমি তোমাকে বলতেছি, এই আকৃতির কথাটা কিন্তু লাগবে না। তাহলে এখানে যার ওজন আছে, আয়তন আছে, আয়তন আছে, এবং সে একটা জায়গা দখল করছে। তাহলে এখানে লিখবা জায়গা দখল করে, জায়গা দখল করে, এবং বল প্রদানে এবং বল বাধা প্রদান করে, বাধা প্রদান করে তাদেরকে ভাইয়া আমরা বলবো তোমার পদার্থ। আমরা তাদেরকে পদার্থ বলবো, পদার্থ বলে। এখানে জিনিসটা কি হলো, লিখছি কি, যার ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে এবং বল প্রদানে বাধা প্রদান করে তাদেরকে তোমার কি বলে, পদার্থ বলে। যেমন আমি একটা পদার্থ না, দেখো আমার একটা ওজন আছে এবং আমি একটা জায়গা দখল করে রেখেছি, দ্যাট মিনস সেটা আমার আয়তন, এবং আমি নিচের দিকে একটা বল ক্রিয়েট করতেছি। তো এই সকল গুণাগুণ থাকার কারণে আমি একটা পদার্থ। একইভাবে এই পেন্সিল মানে এই যে কলমটা, এটাও একটা তোমার পদার্থ। এই যে তোমার বোর্ডটা, এটাও একটা পদার্থ। এবং এই সব গুণাগুণ যেসব মানে জিনিসের মধ্যে থাকবে, ওইগুলোকে তুমি পদার্থ বলতে পারো। তো আশা করি পদার্থ জিনিসটা বুঝতে পেরেছো। একটা বল, এটাও কিন্তু একটা পদার্থ। দেখো এগুলো কিন্তু এই বলের সাথে মিলে যাবে। তুমি দেখো বলের একটা আয়তন আছে, একটা ওজন আছে, সে একটা বাধা প্রদান করে এবং সে জায়গা দখল করে। তো এই সকল তোমার গুণ যদি থাকে, তাহলে তুমি সেই জিনিসটাকে বলতে পারবা পদার্থ। তো পদার্থ কি, আশা করি বুঝতে পেরেছো। তো ক নাম্বারে আসলে পারবে, যে এটা কিন্তু ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ একটা তোমার কনসেপ্ট আর কি। ক নাম্বারের ক্ষেত্রে এটা কিন্তু ক নাম্বারে আসবে, এছাড়া আসবে না, ঠিক আছে। ওকে, তাহলে এটা ক নাম্বারের জন্য ছিল। এরপরে আসো
ক্লাসিফিকেশন অফ আমরা শিখবো তো, পদার্থ তো শিখবো, বাট এর যে শ্রেণীকরণ এটা তো জানতে হবে না, এর ক্লাসিফিকেশনগুলো তো জানতে হবে। তো এবার আসো, পদার্থ আসলে পৃথিবীতে কত প্রকার পদার্থ আছে আমাদের এই সম্পর্কে একটু জানতে হবে না ভাইয়া? দেখো, সাধারণত পদার্থকে আমরা কি শিখলাম? এইমাত্র শিখলাম পদার্থ, তার মধ্যে পদার্থ এবার শিখবো আমরা পদার্থ কত প্রকার। পদার্থ ভাইয়া আগে বোঝো, এই যে পদার্থ, আমরা যে পদার্থ পড়তেছি, আমরা কি শিখতেছি? পদার্থ। এই পদার্থকে ভাগ করছে সাধারণত দুই প্রকার। একটা হলো মৌলিক পদার্থ, একটা কি? একটা হলো ভাইয়া মৌলিক পদার্থ, একটা হলো মৌলিক আর একটা হলো যৌগিক। একটা হলো মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ। এই দুইটা শ্রেণীতে বিভক্ত পদার্থগুলো, এই দুইটা শ্রেণীতে বিভক্ত। এখন তুমি বলতে পারো ভাই মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ এই দুটো জিনিস তো আবার বুঝতে পারতেছি না, তুই বারবার পড়ে যাচ্ছিস কেন? তো এই দুটো জিনিস একটু ক্লিয়ার হতে হবে। মৌলিক পদার্থ কি আগে বোঝো, মৌলিক পদার্থ সম্পর্কে তো আমরা জানবো, তাই না? আচ্ছা, এই দুইটা একটু তোমরা নোট করবা, তোমরা আমি যেগুলো করাবো একটু নোট করে রাখবা, নাহলে দেখবা একদিক থেকে ক্লাস করবা, পরের দিক থেকে ভুলে যাবা। তো পদার্থকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। এরই সাথে সাথে আমি বলে দিচ্ছি যে অবস্থার, একটা পদার্থের একটা অবস্থা থাকে, সেটা কি? আচ্ছা, আমি একটু জিনিসটাকে একটু উদাহরণের মাধ্যমে বোঝাই। কোনোদিন আমরা পানি, ঠিক আছে, পানিকে যখন আমরা ফ্রিজে রাখবো, তখন কিছুক্ষণ পরে বা একটা সময় পরে ওই পানিটা বরফে রূপান্তরিত হয়। তাহলে জিনিসটা ছিল কিন্তু পানি, সে কোনো একটা কারণে এর অবস্থার রূপান্তর হয়ে সে বরফের পরিণত হয়েছে। তো এখানে একইভাবে এই যে পদার্থ, এই অবস্থার উপর ভিত্তি করে পদার্থের অবস্থাটাকে আসলে তিনটা ভাগে ভাগ করা হয়। পদার্থের তোমার ক্লাসিফিকেশন করে না, এটাকে পদার্থের অবস্থাটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। অর্থাৎ একটা পদার্থ কোন কোন অবস্থায় থাকতে পারে এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। তো পদার্থের আসলে আমরা এখান থেকে এক কথায় ডিরেক্টলি বলতে পারি পদার্থের অবস্থা মানে একটা পদার্থ কয়টা অবস্থায় থাকতে পারে? একটা পদার্থ থাকতে পারে তিনটি অবস্থায়। তাহলে পদার্থের অবস্থা কয়টি? এই যে পদার্থের অবস্থা আমি এই সাইডে লিখি, এই সাইডে লিখি পদার্থের এদিকে লিখি, হ্যাঁ, পদার্থের অবস্থা। বলো ভাইয়া পদার্থের অবস্থা কয়টি? পদার্থের অবস্থা হলো তিনটি। পদার্থের অবস্থা তিনটি, অবস্থা হলো তিনটি। একটি হলো কি ভাইয়া বলো? আমরা জানি বরফ, সেটা তো অবশ্যই কঠিন না? কঠিন যখন পানি হয় ওইটাকে আমরা বলি তরল, পানিটাকে বলি তরল। কঠিন, তরল এবং আর একটা হলো বায়বীয় বা জলীয় বাষ্প। বায়বীয় বা জলীয় বাষ্প অথবা গ্যাস বলতে পারো সহজে, গ্যাসীয় বা গ্যাস, যা বলো। তো এইটা হলো পদার্থের অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। তো এই তিনটা অবস্থা একটা পদার্থ এই তিনটা অবস্থায় থাকতে পারে। এছাড়াও একটু এক্সট্রা একটা তথ্য, পদার্থেও আরও একটা অবস্থায় থাকতে পারে। পদার্থের এই চতুর্থ অবস্থাটার নাম, এটা 4 নাম্বার ভাইয়া, এই অবস্থার 4 নাম্বার। তবে তোমাদের এইটা পরীক্ষায় শুধু এমসিকিউতে আসতে পারে যে পদার্থের চতুর্থ অবস্থা কোনটি, সেটা হলো প্লাজমা। পদার্থের চতুর্থ অবস্থা সেটা হলো প্লাজমা। এইটা হলো এক্সট্রা একটা কনসেপ্ট, এটা তোমাদের এমসিকিউতে আসবে। এটা কিন্তু সিকিউর জন্য ভয় পাওয়ার কিছু নেই যে এটা আবার কি, শুধু এটুকু জানবে এমসিকিউর জন্য। পদার্থের এই তিনটা বাদে পদার্থ আরও একটা অবস্থায় থাকতে পারে, সেটা হলো প্লাজমা। ঠিক আছে, ওকে। তাহলে সাধারণত
পদার্থ তিনটা অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। ফর এক্সাম্পল দেখো, আমি 1 গ্লাস পানিকে, ঠিক আছে ভাইয়া, 1 গ্লাস এই পানি, এই যে 1 গ্লাস পানি, আমি 1 গ্লাস পানিকে কি করলাম, ধরো ফ্রিজে রাখলাম। ফ্রিজে রাখার পরে সে কি হয়ে যাবে ভাইয়া, সে কি হয়ে যাবে বলো, ফ্রিজে রাখার পরে সে হয়ে যাবে বরফ। বলো কি হয়ে যাবে, সে বরফ। এর মধ্যে আছে কি, এর মধ্যে ধরো আছে পানি, এর মধ্যে পানি আছে। যখন সেটা পানি থাকবে সেটা অবশ্যই তরল হবে এবং ফ্রিজে রাখবা। ফ্রিজে রাখার পরে, আচ্ছা ধরো ওইটা বাদ দাও, ধরো ফ্রিজে রাখছো, একদম ফ্রিজ থেকে একদম নতুন বরফ, এক টুকরো বরফ বের করলাম, ঠিক আছে। এরপরে ওইটাকে একটু তাপের সাহায্যে তুমি গলিয়ে কি করলা, পানি বানিয়ে ফেললা। এই যে গলিয়ে পানি বানাইলা এবং তাপ দিতে দিতে এক সময় তুমি দেখলা কি ওই পানিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে কি, সে গ্যাস হয়ে উড়ে যাচ্ছে। তাহলে প্রথমে ছিল বরফ কঠিন অবস্থায়, এইটা পানির কি অবস্থা, কঠিন অবস্থা। এরপরে পানি সেটা গলে গেল, এটা তরল অবস্থা, এটা পানির তরল অবস্থা। গলে যাওয়ার পরে আরও তাপ দিতে দিতে এক সময় সে আকাশে উড়ে গেল, এইটা হলো তার তোমার বায়বীয় বা গ্যাসীয় অবস্থা, বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। তাহলে বলো তো আমাকে যে একটা পদার্থ কয়টা অবস্থায় থাকতে পারে, তিনটা। পানি ঠিক এভাবে থাকতে পারে। এখন কঠিন অবস্থায় পানিকে কি বলে, বরফ। এটা একটু ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে। কঠিন অবস্থায় পানিকে বরফ বলে। ওকে, তাহলে আমরা পদার্থের অবস্থা সম্পর্কে আশা করি এখান থেকে প্রশ্ন আসলে পারবো যে পদার্থের অবস্থা কয়টি, সেটা হলো 3টি। এবং পদার্থের আরও একটা অবস্থা আছে যাকে বলা হয় প্লাজমা, ঠিক আছে। ওকে, তাহলে পদার্থের অবস্থা সম্পর্কে আশা করি বুঝতে পেরেছি। এই পদার্থ মৌলিক যৌগের মাঝখানে আমরা অবস্থা সম্পর্কে জেনে রাখলাম। ওকে, এখন এটা মুছে দিচ্ছি, পদার্থের অবস্থা সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে। ওকে, এইবার আসো এই মৌলিক এবং যৌগিক ব্যাপারটাকে একটু শিখি। আমরা শিখছি যে পদার্থকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। এখন এই মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কে আমরা একটু খুঁটিয়ে দেখি তো আসলে এরা কি। আচ্ছা, এইবার আমরা মৌলিক পদার্থ সম্পর্কে চিনব। দেখি তো ভাইয়া, মৌলিক পদার্থ আমরা কি সম্পর্কে জানবো, সেটা হলো মৌলিক পদার্থ। আমরা জানবো কি ভাইয়া, আমরা শিখব মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ, ঠিক আছে, মৌলিক পদার্থ। আচ্ছা, আমি সহজ একটা উদাহরণের মাধ্যমে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। ধরো আমি বাজার থেকে একটা পলিতে বা একটা জারে করে, ঠিক আছে, এই একটা বয়ামে করে, বয়ামে করে একটা জার বা একটা থলে, ঠিক আছে, এর মধ্যে কিছু কি আনলাম, চিনি কিনে আনলাম। এর মধ্যে কিছু চিনি কিনে আনলাম, 1 কেজি চিনি কিনে আনলাম। এবং চিনি কিনে আসার পথে আমি দেখতে পেলাম একটা গাছের নিচে এক ঝালমুড়ি বিক্রেতা, সে ঝালমুড়ি বিক্রি করতেছে, ঠিক আছে ভাইয়া, আমি মনে করতেছি। এখন আমার ঝালমুড়ি খেতে ইচ্ছে করলো, আমি চলে গেলাম। তো সেখানে গিয়ে আমি 10 টাকার ঝালমুড়ি কিনলাম। এখন এই চিনির মধ্যে, এই চিনির যে থলে, এটা হলো চিনির থলে, এর মধ্যে শুধু কি আছে ভাইয়া, এর মধ্যে আমি পাবো কি ভাইয়া, চিনি। এর মধ্যে আমি পাচ্ছি চিনি। এবং এই ঝালমুড়ি প্যাকেটের মধ্যে ঝালমুড়ি পাবো, কিন্তু সেই ঝালমুড়িকে যদি একটু আমি চিনিকে যদি একটু খুঁজি, চিনির মধ্যে চিনি ব্যতীত লবণ তো আর দিবে না, দিবে? বা এখানে তো আর চাপাতি দিবে না, বা অন্য কোনো পদার্থ এখানে দিবে না, বা কি অন্য কোনো বস্তু এখানে দিবে না। কিন্তু ঝালমুড়ি যদি তোমাকে বানাতে হয়, শুধু মুড়ি কি দিবে? তার সাথে বিভিন্ন ধরনের মশলা থাকে, চানাচুর থাকে, পেঁয়াজ থাকে, তারপর টমেটো থাকে, বা অন্য কোনো জিনিসও তো থাকতে পারে, ঠিক আছে। তো এখানে একের চাইতে এখানে তুমি একটা মাত্র জিনিস পাচ্ছ, একটা মাত্র উপাদান এখানে আছে। এখানে কয়টা উপাদান? একটা। সেটা কি? শুধু চিনি। বুঝো আগে, এই থলের মধ্যে
চিনি ব্যতীত আর কিছু নেই। কিন্তু এই ঝালমুড়ির যে প্যাকেটটা, এই প্যাকেটের মধ্যে তুমি চানাচুর পাচ্ছ, চানাচুর পাবে, তারপর তুমি এখান থেকে মুড়ি পাবে, এখান থেকে তুমি পেঁয়াজ পাবে, এখান থেকে পেঁয়াজ ইত্যাদি ইত্যাদিতে আরও কিছু পদার্থ পাবে। এখন আমাকে বলো, এই থলির মধ্যে শুধু একটা পদার্থ আছে বা একটা উপাদান আছে, এবং এই ঝালমুড়ির মধ্যে, ঝালমুড়িটা টোটালটা একটা পদার্থ বা একটা বস্তু, কিন্তু একটা খাবার, বাট আমি বলতেছি বস্তু, ওকে। তো এই যে বস্তুটা, এর মধ্যে বিভিন্ন ধরনের উপাদান আছে, মানে বিভিন্ন ধরনের উপাদানের সমন্বয়ে এই ঝালমুড়িটা তোমার তৈরি। আর এই চিনিটা, এর মধ্যে শুধু চিনিই আছে, এর মধ্যে অনেকগুলো চিনি আছে, কিন্তু চিনি ব্যতীত এখানে আর কিছু নেই। এখন আমরা পড়তেছি মৌলিক পদার্থ। এই ঝালমুড়ির সাবজেক্ট বাদ, এইবার এই ঝালমুড়ির সাবজেক্ট বাদ, তাহলে ঝালমুড়ির জিনিসটা বুঝতে পারতেছি। এবার সব মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কারা? অর্থাৎ যে সকল পদার্থের মধ্যে, বোঝো আগে, যে সকল পদার্থের মধ্যে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ থাকে না, তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ। আমি জিনিসটা কি বুঝাইতে পারতেছি? দেখো, এই যে জিনিসটা, এই প্যাকেটের মধ্যে চিনি ব্যতীত অন্য কোনো পদার্থই নেই। একে যদি তুমি সারাদিনও খোঁজো, চিনি ব্যতীত আর কিচ্ছু পাবা না। তো এরকম যখন হবে, এরকম চিনিই যে মৌলিক পদার্থ হবে এটা কিন্তু আমি বোঝাচ্ছি যে যেরকম এই যে জিনিসটা যেখানে তোমার দেখবা, ওই পদার্থকে বলবো মৌলিক পদার্থ। মানে ওই পদার্থের মধ্যে ও ব্যতীত অন্য কোনো ধরনের পদার্থ থাকবে না। এখন এই চিনির মধ্যে তো আর লবণ নেই বা চাপাতি নেই বা বালু নেই, তো এই কারণে এই চিনিকে আমি এখন বলতে পারবো এটা একটা মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থের শর্ত কি? শর্ত হলো, ওকে যদি তুমি বিশ্লেষণ করো, মৌলিক পদার্থকে যদি বিশ্লেষণ করো, বিশ্লেষণ বলতে বোঝাচ্ছি আমি, তুমি যদি ওকে একটু ভেঙে দেখো বা ওকে একটু ওর সম্পর্কে ভালোভাবে জানো, তাহলে তুমি কি কি পাবে? কি কি পাবে ভাইয়া? মৌলিক পদার্থকে একটু ভেঙে দেখো, ওর সম্পর্কে তুমি কি পাবে? তাহলে কি কি পাবে? ফার্স্ট অফ অল, ওর মধ্যে ও নিজে ব্যতীত, ও নিজে ব্যতীত অন্য কোনো পদার্থ থাকে না, অন্য কোনো পদার্থ থাকে না, ও নিজে ব্যতীত অন্য কোনো পদার্থ থাকে না। এরপরে 2 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? মৌলিক পদার্থগুলা, মৌলিক পদার্থ। এখন মৌলিক আর যৌগিক এই দুটো বললে আমরা একটু তুলনা করে পড়তে পারতাম। মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ এই দুইটা একটু একসাথে পড়লে তুলনা করে পড়তে পারতাম। যৌগিকটা কি দেখো, যৌগিকটা আমি একটু শিখি। ঝালমুড়িটা পড়লাম না, দেখছো ঝালমুড়ি আসলে কি হয়, যে অনেকগুলো পদার্থ নিয়ে ঝালমুড়ি গঠিত হয়, অনেকগুলো পদার্থ নিয়ে ঝালমুড়ি ব্যতীত হয়। তাহলে কি বলতে পারি? যে সকল পদার্থের মধ্যে ওই পদার্থ ছাড়া অন্য উপাদান থাকে বা অন্য কোনো পদার্থ থাকে, সেই সকল পদার্থকে বলা হয় যৌগিক পদার্থ। ঠিক আছে? যৌগিক পদার্থ, তার মানে কি বোঝা গেল? যে যৌগিক পদার্থের মধ্যে একটার বেশিও পদার্থ থাকতে পারে, মানে একের অধিক পদার্থ থাকতে পারে। তাহলে মৌলিক আর যৌগিকের মধ্যে কি পার্থক্য বুঝতে পারতেছি? যদি মৌলিককে তুমি ভাঙো, বিশ্লেষণ করো, এর মধ্যে শুধু একটাই উপাদান পাবা, একটাই পাবা, অনেকগুলো পেতে পারো, কিন্তু সেটা এক ধরনের। চিনি থাকলে চিনিই থাকবে, অন্য কোনো পদার্থ থাকবে না। কিন্তু যৌগিককে ভাঙলে ওই ঝালমুড়ির মতো, ঝালমুড়ি মুড়ি ব্যতীত আরও অনেক ধরনের উপাদান তুমি ওর মধ্যে পাবে। তাহলে মৌলিক আর যৌগিক বিষয়টা আসলে আমি বুঝাইতে পারতেছি কিনা তোমরা একটু বলো। মৌলিক আর যৌগিক বিষয়টা তুমি বুঝছো কিনা, জিনিসটা একটু ক্লিয়ার হও। এখান থেকে মৌলিক পদার্থ যৌগিক পদার্থটা একটু বুঝতে হবে, নাহলে সামনে আমরা আরও কিছু জিনিস পড়ব, সেটা আসলে বুঝতে পারবো না। এখন দেখো, এই মৌলিক বিষয়টা জানো, মৌলিক পদার্থকে বলা হয় মৌল বলা হয়, মৌলিক পদার্থগুলোকে বলা হয় মৌল। ঠিক আছে? এটা হলো তোমার এই যে আমাদের পদার্থ আছে না, এই যে এই যে পদার্থ, এই পদার্থের একটা মানে একটা বিভাজন হয়েছে, একটা মৌলিক একটা যৌগিক। তো এই মৌলিক পদার্থের আর একটা ছোট্ট নাম হলো, সেটা হলো মৌল। মানে এই মৌলিক যে পদার্থগুলো আছে এদেরকে আলাদাভাবে একটু ভদ্র সহকারে এদেরকে বলা হয় মৌল। তো আজ অবধি এই মৌলিক পদার্থগুলো থেকে
পৃথিবীতে, এই পৃথিবীতে বা এই ওয়ার্ল্ডে 118টি, আজ অবধি 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, বুঝছো ভাইয়া? আজ অবধি কতটা মৌল আবিষ্কৃত হয়েছে? এই যে আবিষ্কৃত হয়েছে 118টি মৌল। এর মধ্যে 98টি, কয়টি? 98টি। এর মধ্যে তোমার 98টি কয়টা বাজে? বাবারে বাবা, রাত্র তোমার এখন বাজতেছে 12টা, একটা বাজে, জাস্ট একটা। তো এখন এইসব বিষয়গুলোর মধ্যে এর মধ্যে 98টি মানে 98টি, একেবারে তোমার যে 118টি মৌল থেকে 98 যদি আমি একটু মাইনাস করি, আমরা যদি একটু 98টা একটু মাইনাস করে দিই, 118 মাইনাস হচ্ছে 98, তোমার 20টি। তোমার এই 98 থেকে মানে 118 থেকে তোমার 98টি যদি মাইনাস করে দিই তাহলে থাকে 20টি। তো এই 20টি ব্যতীত বাকি 98টি তুমি প্রকৃতিতে পাবে। এই যে আমি 98টা বললাম, এই 98টি তুমি প্রকৃতিতে পাবে বা প্রকৃতিতে পাওয়া যায়, পাওয়া যায়। তাহলে কয়টা তোমাদের এমসিকিউতে আসতে পারে যে নিচের মানে কয়টি পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়? কয়টা মৌল? 98টি মৌল, এবং বাকি 20টা ল্যাবরেটরিতে তৈরি করা হয়। ঠিক আছে, বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে এগুলো তৈরি করে। ঠিক আছে, ওকে, তাহলে মৌল সম্পর্কে জানলাম। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা তথ্য এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, সেটা হলো মানব দেহে, আমাদের যে মানব দেহে 26 এত ধরনের মৌল পাওয়া যায়, এত ধরনের মৌল পাওয়া যায়। ভাইয়া, তাহলে তুমি মানবদেহে কত ধরনের মৌল পাচ্ছ? তোমার 26 ধরনের মৌল তুমি মানব শরীরে পাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আশা করি এই জিনিস দুইটা বুঝতে পারতেছো। তাহলে মৌলিক এবং যৌগিক এই দুইটা আশা করি কিছুটা হলেও তোমরা বুঝতে পারতেছো। এখন আসো মৌলিক এবং যৌগিক পদার্থের সম্পর্কে একটু তুলনা করে দেখি। মৌলিক এবং যৌগিক এই দুইটা সম্পর্কে একটু তুলনা করি। মৌলিক পড়লে যৌগিক এমনিতে তো পারা যায়, তাই না? এবার আসলে আমরা একটু দেখি এই দুইটা আসলে কী কাহিনী ঘটায়, মৌলিক এবং যৌগিক। মানে এই দুইজনের সাথে আমরা একটু প্রতিযোগিতা করব, মৌলিক ভার্সেস যৌগিক, দেখব কি হয়। মৌলিক ভার্সেস যৌগিক আমরা একটু হিসাব করে, এটা কিন্তু ক্ষয়ের জন্য আসতে পারে। মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য কি আসতে পারে না? তাহলে আমি যদি এইটা মৌলিকের ঘর ধরি, এটা যৌগিকের ঘর ধরি, এটা ধরি মৌলিক আর এটা ধরি যৌগিক। ভাইয়া, এইটা ধরি যৌগিক, ঠিক আছে? এটা মৌলিক, এটা যৌগিক। তাহলে আমরা কি বলতে পারি? মৌলিক পদার্থের বেলায় বলতে পারি যে মৌলিক পদার্থকে বিশ্লেষণ করলে বা ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। একে বিশ্লেষণ করলে, এই মৌলিক পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য পদার্থ পাওয়া যায় না। এইটা শিখলাম। আর যৌগিক পদার্থের বেলায় কি হবে? ওকে যদি তুমি বিশ্লেষণ করো তাহলে এক বা একাধিক পদার্থ পাবা না। ভাইয়া বলো, একাধিক পদার্থ পাবা না। যদি মৌলিককে বিশ্লেষণ করো তাহলে ওকে ছাড়া অন্য কোনো পদার্থ পাবা না। কিন্তু যৌগিককে যখন বিশ্লেষণ করবা তখন ওর মধ্যে
একের অধিক পদার্থ থাকবে, এইটা পাইলাম। এরপরে মৌলিক পদার্থ, দেখো তো ভাইয়া, মৌলিক পদার্থ পৃথিবীতে কয়টা শিখছিলাম? 118টা। তার মানে এটা একটা লিমিটেশন আছে, এটা এক সময় তুমি যখন কাউন্ট করবা, গুনবা, 118তে গিয়ে থেমে যাবে। কিন্তু পৃথিবীতে যৌগিক পদার্থ অসীম, হাজার হাজার যৌগিক পদার্থ আছে। যৌগিক পদার্থগুলো কী কী সেটা আমরা শিখব, বাট আমরা জেনে রাখি যে পৃথিবীতে হাজার হাজার যৌগিক পদার্থ, কিন্তু মৌলিক পদার্থ সীমিত, সেটা 118টা মৌল, সেটা আমরা শিখছি না। তাহলে এখানে আমরা 2 নম্বরে বলতে পারি যে মৌলিক পদার্থগুলো সীমিত। মৌলিক মৌলিক পদার্থ মৌলিক পদার্থ হলো তো ভাইয়া সীমিত, মৌলিক পদার্থ সীমিত। যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থে কি? সেটা অসীম আর কি, সীমিত নয়, সীমিত নয়। ভাইয়া বলো তো, যৌগিক পদার্থ কি সীমিত? না, এটা সীমিত নয়, এটা সীমিত নয়। ঠিক আছে, এখন আমি আরও কিছু লিখতে পারি, মৌলিক পদার্থের কিছু উদাহরণ কি কি, যেমন লিখতে পারি হাইড্রোজেন। এই নামটা তোমাদের কাছে একটু অন্যরকম। আবার লিখতে পারি হিলিয়াম, এইটাও তোমরা শোনো নাই, এইটাও শোনো নাই, আগে বোঝার দরকার নেই, তুমি জেনে রাখো যে এই হাইড্রোজেন, হিলিয়াম এগুলো মৌলিক পদার্থ। আরও আছে লিথিয়াম, লিথিয়াম ইত্যাদি ইত্যাদি, আরও আছে, দরকার নেই। এবং যৌগিক পদার্থে যদি আমি কিছু উদাহরণ দেই, প্রথমে দিতে পারি সহজ একটা, আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, সেটা হলো NaCl, যেটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড। এটাকে আমি বাংলায় লিখি, এটাকে বলা হয় ভাইয়া সোডিয়াম ক্লোরাইড, ক্লোরাইড। এইটা কিন্তু লবণ, তুমি যে লবণ খাও না, ভাতের সাথে যে লবণ খাও, এটা কিন্তু সেই লবণ। তো এই সোডিয়াম ক্লোরাইড। তারপর লিখতে পারি কার্বন ডাই অক্সাইড, আমরা তো এইটার নাম শুনছি তাই না, কার্বন ডাই অক্সাইড। এইটা শিখছি না ভাইয়া, বলো ছোটোবেলা থেকে যে আমরা কার্বন ডাই অক্সাইড কী করি, ত্যাগ করি। তাহলে কার্বন ডাই অক্সাইড। তারপর আরও লিখতে পারি, সেটা কি? সেটা হলো, এটাকে বলে মিথেন, এটা হলো একটা মিথেন, এই লিখলাম মিথেন। তারপর আরও লিখতে পারি কি, সেটা হলো প্রোপেন, প্রোপেন। এগুলো তোমার দরকার নেই, এই যে। তাহলে এগুলো হলো তোমার যৌগিক পদার্থের তোমার উদাহরণ। তার মানে ভাইয়া এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হতে হবে, এই যে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, তোমাকে বুঝতে হবে এই পদার্থ বা এই জিনিসগুলোর মধ্যে একটা পদার্থ না, এর মধ্যে একের বেশি পদার্থ আছে। কারণ আমরা কি পড়ছি, যৌগিক পদার্থের মধ্যে একের অধিক পদার্থ পাওয়া যায়, আর মৌলিকের মধ্যে একমাত্র ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। তার মানে হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন ব্যতীত অন্য কিছু নেই। ঠিক আছে, তাহলে আশা করি মৌলিক এবং যৌগিক কাকে বলে, পার্থক্য, এইটা যদি পরীক্ষায় আসে 6 মার্কের জন্য, 2 মার্কের জন্য, তাহলে তোমরা আশা করি এটা পারবে। বলো ভাইয়া, পারবা না? ওকে, তাহলে আমি একে একে সামনে চলে যাচ্ছি। তাহলে মৌলিক এবং যৌগিক আমাদের চলে গেল, পার্থক্য চলে গেল। এইবার আমরা একটু অন্য জিনিস শিখব, সেটা কি? এটা হলো আমরা পদার্থ, মৌলিক পদার্থগুলো পার্সোনালি এদের একটু ভালোভাবে চিনব, এদের একটু ভালোভাবে চিনতে হবে ভাইয়া। সেটা কিভাবে? দেখো, মৌলিক পদার্থগুলো একটু ভালোভাবে চিনো। আমি তোমাদের কিছু পদার্থ এইমাত্র দেখিয়েছি, মৌলিক পদার্থগুলো। এখান থেকে এগুলো একটু জানতে হবে, কারণ তোমার এই অধ্যায় থেকে যখন তোমার সিকিউ আসবে, ঠিক আছে, তখন তো মানে আমরা অধ্যায়টা কেন শিখতেছি, এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে প্রশ্ন অবশ্যই আমাদের সমাধান করতে হবে। তো সমাধানের জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে, কিছু মৌলিক পদার্থ আমরা একটু জেনে নেব। সেটা কি? সেটা হলো এইচ। আবার আরেকটা জিনিস, এই জিনিসটা পড়ার আগে, আমি এখন যেটা পড়বো সেটা পড়ার আগে আরেকটা জিনিস সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা নিয়ে নিই, ছোট্ট করে একটু ধারণা নিয়ে নিই। ঠিক আছে, সেটা কি? সেটা হলো প্রতীক, সেটা হলো প্রতীক। এই প্রতীক সম্পর্কে একটু ছোট্ট ধারণা নিয়ে নিই। যেমন আমি ধরো ম্যাঙ্গো খাচ্ছি, ম্যাঙ্গো, ঠিক আছে, ম্যাঙ্গো। এখন আমি তোমার বললাম ভাই এই ম্যাঙ্গোটাকে এখন আর এতগুলো অক্ষর দিয়ে আমি লিখবো না, এই ম্যাঙ্গোটাকে সহজে এম লিখব, ঠিক আছে। আবার আমরা আমাদের দেশের নাম জানি BNGLADESS, বাংলাদেশ। এইটাকে
সংক্ষেপে বর্তমানে আমরা লিখি বিডি। বলো, এই বিডি মানে বাংলাদেশ। তার মানে কি, এই বিডি দ্বারা বোঝাচ্ছে এত বড় একটা নামের সংক্ষিপ্ত রূপ। আবার আমি বলতেছি ম্যাঙ্গো এর সংক্ষিপ্ত রূপ এম, আমি বলে দিচ্ছি। তাহলে এরকমই এই যে মৌল বা মৌলিক পদার্থগুলো, এই মৌলিক পদার্থগুলোকে ইংরেজি ভাষায় ইংরেজি এবং তোমার হচ্ছে ভাইয়া ল্যাটিন ভাষায় এই দুইটা ল্যাঙ্গুয়েজে তোমার প্রকাশ করা হয়, ইংরেজি এবং ল্যাটিন ভাষায় প্রকাশ করা হয়। এখন ইংরেজি এবং ল্যাটিন ভাষায় প্রকাশ করার জন্য যে বর্ণ বা তোমার ওয়ার্ড বা তোমার হচ্ছে যে জিনিসটা ব্যবহার করা হয়, এবিসিডির অক্ষরগুলো, এবি মানে লেটারগুলো ব্যবহার করা হয়। তো এই লেটারকেও বলা হয় প্রতীক। সহজে বোঝো প্রতীক কি, সেটা শুধু বোঝো যে প্রতীকগুলো আসলে কী। মৌলিক পদার্থগুলো তোমার ইংরেজি ল্যাটিন ভাষায় তোমার সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয়, তাদেরকে বলা হয় প্রতীক। বিভিন্ন তোমার লেটার দ্বারা, যেমন এই বি দ্বারা বোঝানো যেতে পারে, এ দ্বারা বোঝানো যেতে পারে, এল দ্বারা বোঝানো যেতে পারে, এল আই দ্বারা বোঝাতে যেতে পারে। অর্থাৎ এবিসিডি অক্ষরগুলো থেকেই এই তোমার মৌলের নামকরণ করা হয়, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে প্রতীক আকারে দেওয়া হয়। তাহলে আশা করি প্রতীকটা বুঝতে পারতেছো। এখন এইটা কেন পড়াইছি এখনই বুঝতে পারবা। এখনই আমার এই প্রতীকের খেলা আসবে, এখনই আমাদের এই প্রতীকের খেলা চলে আসবে। বুঝছো ভাইয়া, এই প্রতীকের খেলা এখনই চলে আসবে। এখন আসো আমরা একটু কিছু মৌলিক পদার্থ সম্পর্কে জানব। আমরা কিছু মৌলিক পদার্থ সম্পর্কে জানব। মৌলিক পদার্থগুলোকে আমরা একটু অন্য কালে নিয়ে লিখি, তাহলে দেখা যাবে তোমরা একটু বুঝতে সুবিধা হবে। চলো আমরা কিছু মৌলিক পদার্থ দেখি, কিছু মৌলিক পদার্থ আসলে দেখি। মৌলিক পদার্থগুলো একটু দেখি। তাহলে ভাইয়া বলবা, ভাইয়া তুমি কি পদার্থ আনবেন? না ভাই, আনবো না। দেখো, আমি বড় করে ভদ্রতার সাথে লিখলাম এইস, ঠিক আছে? এরপর লিখলাম এইচ ই, এরপর লিখলাম এল আই, ঠিক আছে? তারপর লিখলাম বিই, ঠিক আছে? তারপর লিখলাম বি আর, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এইভাবে লিখলাম সি এন ও, এদিকে লিখলাম ও, ঠিক আছে? ওকে, এখন এই যে এইচকে না, এই বেটাকে বললাম হাইড্রোজেন, এই বেটাকে নাম দিলাম আমি হাইড্রোজেন। ভাইয়া নাম দিলাম কি? হাইড্রোজেন। এখন তুমি বলবা, ভাই এগুলো আবার কি? আমি বলতেছি, আমার ইচ্ছা হয়েছে আমি বলতেছি, ঠিক আছে? এইটাকে আমি বললাম হিলিয়াম, এইটাকে আমি বললাম হিলিয়াম, এইটাকে বললাম লিথিয়াম, এটা হচ্ছে লিথিয়াম। এটা হলো বেরিলিয়াম। এটা কি ভাইয়া? এটা হলো বেরিলিয়াম, এটা হলো বেরিলিয়াম। এটাকে বলবা ব্রোন, এভাবে বলবা ব্রোন। এটা হলো কার্বন, এটা হলো কার্বন, নাইট্রোজেন, নাইট্রোজেন, ঠিক আছে? তাহলে কীভাবে কী পাচ্ছি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন। এই ওটাকে বলবা অক্সিজেন। অক্সিজেন শিখছি না ভাই আমরা, কি গ্রহণ করি? অক্সিজেন। এটা তো আমরা ছোটোবেলা থেকে শিখছি, অক্সিজেন, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এফ এটাকে তুমি বলবা ফ্লোরিন, এফটাকে বলবা ফ্লোরিন। তারপর এনই ফ্লোরিন, এটাকে বলা হয় নিয়ন, ঠিক আছে? তারপর আসবে এনএ, এই এনএ কে বলবা সোডিয়াম। এনএ কি ভাইয়া? এনএ হলো সোডিয়াম, ঠিক আছে? সোডিয়াম। তারপর আসে এমজি,
ম্যাগনেসিয়াম, এটাকে বলবা ম্যাগনেসিয়াম। অ্যালুমিনিয়াম, এটা হলো Al, অ্যালুমিনিয়াম। Si, সিলিকন। তারপর S, সিলিকন, অ্যালুমিনিয়াম সিলিকন, সালফার, অ্যালুমিনিয়াম সিলিকন, ফসফরাস সালফার, ফসফরাস। পিতে বলবা ফসফরাস, ঠিক আছে, ফসফরাস, ঠিক আছে। আরও আছে 118টা মৌল, আমি তো 118টা তোমাদের দেবো না, মোটামুটি এই কটা জানলে তোমাদের হয়ে যাবে। ফসফরাস, তারও আর কিছু জেনে রাখো। শুধু এটাকে বলবা সালফার। কি বলবা ভাইয়া? এটাকে বলবা সালফার। এবং Cl, এটাকে বলবা ক্লোরিন। ওকে। আরও আছে, এই ডট ডট মানে আমাদের আরও আছে, বাট আমরা এই কটা শিখব। তো তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা কি, এই যে মৌল কটা, এই কটা টানা মুখস্থ করে রাখবা, দেখা মাত্রই বলবা। এখন তুমি বলতে পারো, ভাই আপনি এভাবে লিখে দিছেন, আমাদের কি সবসময় এভাবেই মনে রাখতে হবে? না, তুমি শুধু মনে রাখবা, কিন্তু আমি যে তোমাদের ক্রমটা দিলাম, এই ক্রমেই তুমি মুখস্থ করবা। তার একটা জিনিস তোমার লাভ হবে কি, দেখো এভাবে পড়বা: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপর একটা আছে আর্গন, দরকার নেই। এখন এভাবে তোমার পড়লে সুবিধা হবে কি, এখানে একটা ট্রিক্স তুমি শিখে যাবো। সেটা কি, যখন তুমি ম্যাথ করবা, মানে ম্যাথ তো এখানে নেই, যখন তুমি এই অধ্যায়ে সিকিউ সলভ করবা, সলভ করার ক্ষেত্রে কিছু কিছু টপিক থেকে এখান থেকে তোমাদের সাহায্য নিতে হবে। তো এই ক্রমটা তোমার জানা থাকলে দেখবা তুমি অনেক কিছু সলভ করতে পারবা, ঠিক আছে? ওকে, তো এই ক্রমটা জেনে রাখবা। তাহলে এইসিতে হিলিয়াম, এইসে হাইড্রোজেন, হিলিয়াম, এলআইতে লিথিয়াম, বিইতে বেরিলিয়াম, বিআরে ব্রোন, সিতে কার্বন, এনে নাইট্রোজেন, ওতে অক্সিজেন, এফে ফ্লোরিন, এনে নিয়ন, এনে সোডিয়াম, এমজি ম্যাগনেসিয়াম, এল অ্যালুমিনিয়াম, এসআই সিলিকন, পিতে ফসফরাস, এসে সালফার, সিএল ক্লোরিন। তো এই যে মৌলিক পদার্থগুলো, এই কয়টার সাথে ভালোভাবে নিজেকে একদম ক্লোজ, একদম আটকে রাখো। তাহলে দেখবা তোমাদের পরবর্তীতে যে সিকিউ সলভ করবা, তখন তোমাদের সিকিউ বোঝা একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা ছিল মৌলিক পদার্থসমূহ। এখন এই পদার্থসমূহ আমরা 118টা পদার্থসমূহের মধ্যে কিছু পদার্থ জানি। এখন এই 118টা যখন তুমি একটু বড় ক্লাস উঠবা, তখন আস্তে আস্তে 118টা না পারো, তোমার ধরো 30টা 35টা এমনি দেখবা হয়ে যাবে, ঠিক আছে? বলতে বলতে হয়ে যাবে। তো এইটা তোমরা স্ক্রিনশট মেরে রাখবা, ঠিক আছে? বুঝছো ভাইয়া? স্ক্রিনশট মেরে রাখবা। তাহলে এই পদার্থগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি। ওকে, তো আমরা এই যে তোমার এই অধ্যায়টাকে কিছু অংশে অংশে বিভক্ত করে পড়ব। তো আজকের পর্ব আমরা এই পর্যন্তই রাখবো, নাহলে একসাথে দেখা গেছে অনেক পড়লে তোমাদের পড়াটা মাথায় ঢুকবে না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। যতটুকু পড়া আমরা পড়েছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।